স্টাডি রেডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 304-এর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 3 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। একের দাগে 2-1 কথায় উত্তর দাও। কত বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল? প্রায় 30 কোটি বছর আগে। 2 ইউরেশিয়া কাকে বলে? ইউরোপ ও এশিয়াকে একত্রে বলে ইউরেশিয়া। 3 দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমিটির নাম কি? প্যাটাগোনিয়া। 4 ওশিয়ানিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম কি? গ্রেট ডিভাইডিং রেঞ্জ। 5 আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। 6 রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি? ভস্টক। 7 আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী। 8 অ্যালবেডো কাকে বলে? পৃথিবীতে মোট যে পরিমাণ সূর্যরশ্মি আসে তার প্রায় 35% মেঘ ধূলিকণা ভূপৃষ্ঠ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবী থেকে সূর্যরশ্মির এই মহাশূন্যে ফিরে যাওয়াকে অ্যালবেডো বলে। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। 10 কবে ধরিত্রী দিবস পালন করা হয়? 22 এপ্রিল। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। 2 এশিয়ার প্রধান পর্বতশ্রেণী হিমালয়। 3 আফ্রিকার প্রধান নদী নীলনদ। 4 আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত হিমবাহগুলির মধ্যে ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম। 5 1988 সালের 26শে মার্চ অষ্টম অভিযাত্রী দল 70 কিলোমিটার দূরে মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে। 6 বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম 14 ব্যারোমিটার। 7 প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়। 8 প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলে সেগুলো থেকে প্রায় 10 লক্ষ কিলোগ্রাম দূষক বাতাসে মেশে। 9 বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম রেনগজ। 10 দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশ্রেণী হলো আন্দিজ। 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়, এজন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। 2 নম্বর প্রশ্ন, জলচক্র কাকে বলে? যে চক্রাকার পথে কঠিন বরফ, তরল জল ও বাষ্পীয় জলীয় বাষ্প এই 3 অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। 3 নম্বর প্রশ্ন, পরিবহন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে তাপ বেশি উষ্ণ স্থান বা বস্তু থেকে কম উষ্ণ স্থান বা বস্তুর দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তাকে পরিবহন পদ্ধতি বলে। এক্ষেত্রে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর সর্বপ্রথম উত্তপ্ত হয়, তারপরে উপরের অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরে ওই তাপ পরিবাহিত হয়। এইভাবে উভয় বায়ুস্তরের তাপ সমান না হওয়া পর্যন্ত বায়ুস্তর থেকে বায়ুস্তরে তাপ পরিবাহিত হতে থাকে। 4 নম্বর প্রশ্ন, হিমমণ্ডল কাকে বলে? 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর ও 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ এই অঞ্চল দুটিকে হিমমণ্ডল বলে। এই দুটি অঞ্চলে সূর্যরশ্মি খুব তির্যকভাবে পড়ে, ফলে উষ্ণতার পরিমাণ খুবই কম থাকে, তাই এই অঞ্চল দুটি খুবই শীতল। উত্তর দিকের অংশটি উত্তর হিমমণ্ডল আর দক্ষিণ দিকের অংশটি দক্ষিণ হিমমণ্ডল নামে পরিচিত। 5-এর প্রশ্ন, গ্রিনহাউস কাকে বলে? শীতের দেশে শাকসবজি চাষ করার জন্য কাচের ঘর তৈরি করা হয়। এই ঘরে ক্ষুদ্র তরঙ্গরূপে আসা সূর্যের আলো সহজে প্রবেশ করে, কিন্তু বৃহৎ তরঙ্গরূপে বার হওয়ার সময় কাচের দেয়াল বাধা দেয়, ফলে কাচের ঘরের ভিতরে শাকসবজি প্রয়োজন মতো আলো ও তাপ পেয়ে থাকে। এই কাচের ঘরে সবুজ শাকসবজি চাষ হয় বলে একে বলা হয় গ্রিন হাউস বা সবুজ ঘর। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বায়ুমণ্ডল না থাকলে কি হতো? পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে যেত। 2 দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর রাতের বেলা ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। 3 প্রতিদিন প্রায় 10,000 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। 2-এর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। বৈশিষ্ট্য। 1 নম্বর সংজ্ঞা। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে। কোনো অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো স্থান। আবহাওয়া স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলীয় অবস্থা, জলবায়ু বিশাল অঞ্চলের আবহাওয়ার গড় অবস্থা। 3 সময়। আবহাওয়া বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা। 3-এর দাগে রয়েছে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। সংজ্ঞা: বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন অ্যাসিডের সঙ্গে মিশে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে। সৃষ্টি: বাতাসের কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি দূষিত গ্যাস জলীয় বাষ্পের সঙ্গে মিশে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি তৈরি করে। এই সব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টির সৃষ্টি করে। প্রভাব: 1. মানুষের ত্বকের রোগ দেখা যায়। 2. চুনাপাথর মার্বেল নির্মিত স্মৃতিসৌধের ক্ষতি হয়। 3. পুকুর হ্রদের জল আম্লিক হয়ে মাছ শ্যাওলা মারা যায়। 4. মাটির উর্বরতা হ্রাস পায়। 5. গাছের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। 4 প্রশ্ন: ওজোন স্তর সম্পর্কে ধারণা দাও। সংজ্ঞা: ওজোন হলো হালকা নীল রঙের আঁশটে গন্ধযুক্ত গ্যাস। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 25 কিমির মধ্যে এই গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি। এই অংশকেই ওজোন স্তর বলা হয়। গুরুত্ব: সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর পৃথিবীর জীবকুলকে বিভিন্ন মারণ রোগ যেমন ক্যান্সারের হাত থেকে রক্ষা করছে। 5 দাগে রয়েছে টিকা লেখো। 1. আন্টার্কটিকার ভবিষ্যৎ। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে আন্টার্কটিকার পুরু বরফের স্তর গলে গেলে সমুদ্রের জলস্তর অনেকটা বেড়ে যাবে। এর ফলে সারা পৃথিবী জুড়ে নানা সংকট দেখা দিতে পারে, যেমন 1. উপকূলের নিমজ্জন। পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলের একটা বিরাট অংশ তলিয়ে যাবে সমুদ্র গর্ভে। 2. শহরের বিলুপ্তি। টোকিও, লন্ডন, মুম্বাই, চেন্নাই, বেজিং প্রভৃতি সুন্দর সুন্দর শহরগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে। 3. ম্যানগ্রোভ ধ্বংস। উপকূলের মূল্যবান ম্যানগ্রোভ উদ্ভিদ হারিয়ে যাবে আমাদের সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার। 4. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। নদীগুলিতে সমুদ্রের জল প্রবেশ করে মহাদেশের মধ্যভাগেও প্রবল বন্যা দেখা দেবে। 5. স্থলভাগ অপেক্ষা জলভাগের আয়তন বৃদ্ধি। পৃথিবী জুড়ে মহাদেশগুলির আয়তন কমে যাবে এবং সাগর মহাসাগরের আয়তন বেড়ে যাবে। 6. জীবের অস্তিত্ব বিপন্নতা। জলভাগ ও উপকূলের এবং আন্টার্কটিকা মহাদেশের বহু জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। 7. ব্যাহত কৃষিকাজ। সমুদ্রের লবণাক্ত জলে প্লাবিত উর্বর কৃষিজমি চাষের অনুপযুক্ত হয়ে পড়বে, ফলে ফসল উৎপাদন ব্যাহত হবে। 2. রয়েছে বায়ু দূষণের নিয়ন্ত্রক সমূহ। বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায় বা নিয়ন্ত্রক সমূহ। 1. গণপরিবহন ব্যবহার। রাস্তায় একটি বাসের বদলে 30টা প্রাইভেট গাড়ি চললে বায়ু অনেক বেশি দূষিত হয়। তাই বাস, ট্রেনের মতো গণপরিবহনে বেশি যাতায়াত করলে বায়ু দূষণের পরিমাণ কমানো যায়। 2. দূষণহীন যানবাহন। ইলেকট্রিক, ট্রেন, ট্রাম, মেট্রো, সাইকেল, ভ্যান, রিক্সা এইসব দূষণহীন যানবাহন বেশি ব্যবহার করলে বায়ু দূষণ অনেকখানি কমানো সম্ভব। 3. কম দূষণকারী ইঞ্জিন। বর্তমানে গাড়িতে উন্নত প্রযুক্তিতে তৈরি কম দূষণকারী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, তবে গাড়ির সংখ্যা দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা মুশকিল। 4. কলকারখানা নিয়ন্ত্রণ। শিল্প কারখানাগুলি লোকালয় থেকে দূরে তৈরি করা উচিত। কারখানার চিমনিগুলির উচ্চতা অনেক বেশি করা এবং বায়ু পরিশোধক যন্ত্রপাতি ব্যবহার করা উচিত। 5. বনসৃজন। রাস্তার দুপাশে পতিত জমিতে বেশি করে গাছ লাগানো উচিত। ছোট চারা গাছের বদলে প্রয়োজন মতো বড় গাছ কাটা উচিত। 6. অপ্রচলিত শক্তির ব্যবহার। কয়লা, পেট্রোল প্রভৃতি প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি প্রভৃতি অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ালে বায়ু দূষণ কম হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।